ওকে, ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। মাইন্ডলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের মনের বাড়ি প্রোগ্রামে। এটা আমাদের প্রথম লাইভ সেশন, এবং মনের বাড়ি প্রোগ্রামটাতে আমরা আসলে যে বিষয়গুলো কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আহ, মানসিক স্বাস্থ্য বিষয়টা আসলে কি, মানসিক স্বাস্থ্যের প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটুকু, আমরা আসলে কিভাবে বুঝবো যে আমরা কেউ মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, এটা শনাক্ত কিভাবে করতে পারি, বা কোন সময় আমরা কার কাছে হেল্প চাইতে পারি। তো এই সাধারণ বিষয়গুলো নিয়েই খুব সহজভাবে একটা আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন প্রফেসর শাহাবেনাম খান। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যাপনা করছেন তিনি। আমাদের সাথে আরো আছেন মনসুরুল আজিজ, হেড অফ ব্র্যান্ডস নগদ, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ রাকিবুল হাসান মাহিন। আহ, তিনি একজন সাইকোলজিস্ট এবং ইএমডিআর থেরাপিস্ট, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে কর্মরত অবস্থায় আছেন। তো আমি অনুষ্ঠান শুরু করার প্রশ্নটা যেটা দিয়ে করতে চাই সেটা আমি মাহিনের কাছে যেতে চাই। তো মাহিন, আসলে আপনি যেহেতু এই ফিল্ডের একজন এক্সপার্ট মানুষ, আপনি এখানেই কাজ করছেন, তো আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়টা আসলে কি। আপনি যদি খুব সহজভাবে আমাদের একটু বোঝাতেন যে মানসিক স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি এবং এর প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্সটা আমাদের জীবনে কতটুকু। ওকে, তো মানসিক স্বাস্থ্যকে বুঝতে হলে আসলে আমাদেরকে শুরু করতে হবে স্বাস্থ্য দিয়ে। স্বাস্থ্য জিনিসটা আসলে কি, আমরা যদি একদম সহজ ভাবে হুয়ের ডেফিনেশনটা একটু ফলো করি, মানসিক তাহলে আমরা স্বাস্থ্য দেখবো যে বিষয়টা আসলে শোনা যাচ্ছে আমাকে? জি জি জি, ওকে, শুনতে পাচ্ছি। তো ওখানে আমরা দেখবো যে ওখানে তিনটা বিষয়ের কথা বলেছে যখন স্বাস্থ্যের কথা বলছে। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে মেন্টাল, ফাইনালি হচ্ছে সোশ্যাল। তো এখানে কিন্তু খুব স্পষ্ট করে তারা বলে দিয়েছে যে এই স্বাস্থ্যের বিষয়টা এরকম না যে আমাদের শরীরে যখন কোনো রোগ বালাই থাকবে না সেটাকেই আমরা একটা সুস্বাস্থ্যের সংকেত হিসেবে ধরে নেব, বরং মানসিক স্বাস্থ্য এবং সোশ্যাল ওয়েলবিং এই দুইটা জিনিসকেও এখানে ইনক্লুড করতে হবে। এই তিনটা জিনিস যখন আমাদের মধ্যে পর্যাপ্তভাবে উপস্থিত থাকবে তখন আমরা একজন মানুষকে বলবো যে সে পুরোপুরি ভাবে একজন স্বাস্থ্যবান মানুষ। এটা হচ্ছে স্বাস্থ্যের সংজ্ঞা। এখন যদি আমরা মানসিক স্বাস্থ্যের জায়গাটায় চলে যাই, তো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে চারটা পয়েন্টের কথা বলেছে এখানে। এক নাম্বার হচ্ছে যে একজন ব্যক্তি সে হচ্ছে তার যে পটেনশিয়ালটা সেটা সে জানে। জাস্ট ফর এক্সাম্পল, যে সে হয়তো বা ক্রিয়েটিভ কিংবা সে হয়তো বা হার্ড ওয়ার্কিং এবং এটা সে নিজের সম্পর্কে খুব ভালো করে জানে। দুই নাম্বার হচ্ছে আমাদের যে ডে টু ডে লাইফের স্ট্রেস গুলো আছে ওগুলাকে ওই ব্যক্তি কোপ করতে পারে। জাস্ট ফর এক্সাম্পল, যে আমরা কিন্তু যখন আমাদের যে ট্রানজিশন গুলো হয় লাইফে, আমরা স্টুডেন্ট থাকি, ওইখান থেকে ওয়ার্ক লাইফে যাই, ওখান থেকে ফ্যামিলি ডেভেলপ করি। সো এই যে প্রত্যেকটা ট্রানজিশনে আমাদের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট রোল হয় আমাদের, এই রোল গুলাকে কেন্দ্র করে কিন্তু আমাদের নানান রকমের স্ট্রেস হয়। তো ওই ব্যক্তিটা এই স্ট্রেস গুলাকে সে খুব সুন্দর করে ডিল করতে পারে। এবং তিন নাম্বার যেটা বলেছে, এই স্ট্রেস গুলাকে ডিল করে তার যে রোল, হয়তোবা সে বাবা হিসেবে একটা রোল প্লে করছে, এমপ্লয়ি হিসেবে একটা রোল প্লে করছে, ফ্রেন্ড হিসেবে একটা রোল প্লে করছে, এই রোল গুলা সে ফ্রুটফুলি এবং প্রোডাক্টিভলি পালন করতে পারছে। তিন নম্বর। ফাইনালি যেটা অ্যাজ এ পার্সন হোলিস্টিক, সে তার একটা কন্ট্রিবিউশন রাখতে পারছে সোসাইটির প্রতি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ পার্সন। তো এই চারটা ক্রাইটেরিয়া, এটার পটেনশিয়ালটাকে বুঝতে পারছে, সে ডেইলি স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারছে, প্রোডাক্টিভলি কাজ করতে পারছে এবং কন্ট্রিবিউট করতে পারছে। এই চারটা ক্রাইটেরিয়া যখন আমরা দেখবো যে ফুলফিল হচ্ছে, আমরা বলবো মানসিকভাবে হেলদি। আর যখন দেখবো যে হচ্ছে না, তখন আমরা বলতে পারি যে সে মানসিকভাবে আসলে হেলদি না। সো আমি আরেকটু যদি অ্যাড করি এই জায়গাটায়, যখন আমরা এই চারটা ক্রাইটেরিয়া দেখছি, আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই চারটা ক্রাইটেরিয়ার মধ্যে এমন কোনো কিছু নাই যেটাকে ধরে আমাদেরকে লজ্জা পেতে হবে যখন আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা একদম সুরক্ষিত থাকবে না। বিকজ দিস আর ভেরি মেইন স্ট্রিম, যে আমার পটেনশিয়ালটা আমি জানবো, আমার ডেইলি স্ট্রেস ম্যানেজ করব, আমি কন্ট্রিবিউট করব, আমি প্রোডাক্টিভ হব। সো দিস আর ভেরি মেইন স্ট্রিম। সো আমরা খুব ছোট্ট করে যদি বলি, এটা হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা।
আপনার প্রশ্নটা কি ইম্পর্টেন্সটা কি আপনি জানতে চেয়েছিলেন, নাকি আমি এই জায়গাটায়? যদি ইম্পর্টেন্সটা তো ডেফিনেটলি, যে আসলে শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা যতটুকুই মনোযোগী, ডেফিনেটলি। আমাদের ধরেন একটু যদি জ্বর আসে তাহলেও আমরা একটু ভাবি যে আসলে জ্বর আসছে, একটা কি নাপা খাই দিব নাকি। বাট মেন্টাল হেলথের ব্যাপারটা আসলে আমাদের সেই সচেতনতার জায়গাটা বা ইম্পর্টেন্সটা যদি আমরা না জানি তাহলে আসলে সচেতনতা তৈরি হবে না। তো খুব ছোট্ট করে যদি আপনি একটু ইম্পর্টেন্সটা নিয়ে কিছু বলেন। ছোট্ট করে যদি বলি, ছোট্ট করে বলাটা আসলে মুশকিল ইম্পর্টেন্সের জায়গাটা, because এটা অনেক পরিব্যাপক একটা বিষয়। এবং এটা নিয়ে অনেক প্রচুর গবেষণা হয়েছে, নানান সময় নানান রকমের কাজ হয়েছে। তো আমি যদি মোটা দাগে বলি, একটা গবেষণার কথা হয়তো আমি পরে বলবো, এখন যদি আমি মোটা দাগে বলি যে আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের যে ক্রিয়েটিভিটি, এবং ওভারঅল আমাদের একটা সাউন্ড পার্সোনালিটি ডেভেলপ করা, এবং এই সাউন্ড পার্সোনালিটির থ্রুতে আমাদের মিনিংফুল রিলেশনশিপ তৈরি করা আমাদের আশেপাশের মানুষদের সাথে, এবং ফাইনালি এই জিনিসগুলা কাজে লাগিয়ে আমরা যখন হাই অ্যাচিভার হই, এগুলো সবগুলোর পেছনে কিন্তু এই মেন্টাল হেলথের একটা কন্ট্রিবিউশন আছে। এবং এই মেন্টাল হেলথের বিষয়টা কিন্তু এরকম না যে এটা একদিনে হঠাৎ করে একটা মেন্টাল স্টেটে আমরা চলে যাচ্ছি। এটা একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে থেকে গ্র্যাজুয়ালি আস্তে 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 করে ছোটবেলা থেকে যখন আমরা বড় হচ্ছি, তখন কিন্তু এটা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। আমরা যদি আরেকটু দেখতে যাই যে হিউম্যান ডেভেলপমেন্টের কথা যদি আমরা বলি, যে তিনটা অ্যাসপেক্ট আছে। একটাকে আমরা বলছি যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের যে বডিলি ডেভেলপমেন্টটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলছি যে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করছি, রিজনিং করছি, আমরা ক্রিয়েটিভ হচ্ছি। হ্যাঁ। তারপর হচ্ছে আমরা চিন্তা করছি, আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অ্যাটেনশন দিতে পারছি, কতটুকু পারছি, কতটুকু পারছি না। এবং 3 নম্বর যেটা সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা মানুষ ছোটবেলা থেকে তার যে আবেগ অনুভূতি গুলা, সেগুলাকে সে জানছে, বুঝতে পারছে যে কখন তার রাগ হচ্ছে, কোনটা রাগ, কোনটা হিংসা, কোনটা দুঃখ, কোনটা কষ্ট, এবং সেগুলাকে সে খুব সুন্দর করে আইডেন্টিফাই করে এক্সপ্রেস করতে পারছে, এবং অন্যদেরটাকেও সে কমিউনিকেট করতে পারছে, আন্ডারস্ট্যান্ড করতে পারছে। তো এটাকে আমরা বলছি সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট, এবং এই তিনটা ডেভেলপমেন্ট কিন্তু ইন্টারকানেক্টেড একটা আরেকটার সাথে। যদি ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটা ব্যারিয়ার তৈরি হয়, ওটা কিন্তু কগনিটিভ এবং সাইকোসোশ্যালকে হ্যাম্পার করবে। আবার যদি সাইকোসোশ্যাল বা কগনিটিভে কোনো একটা বাধা তৈরি হয়, সেটা কিন্তু অন্যগুলাকে হ্যাম্পার করবে। তো একটা স্টাডির কথা যদি আমরা শেয়ার করি এখানে, আমি খুবই বিখ্যাত একটা স্টাডি, এই স্টাডি নামে এটা পরিচিত। এই বলতে হচ্ছে অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স। তো এটা হচ্ছে 1998 সালে আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিনে এটার রেজাল্টটা প্রকাশিত হয়। এটাতে যেটা বলেছে যে 26,000 পার্টিসিপেন্ট এখানে ছিল, এবং এখানে দেখা গেছে যে যেটাকে আমরা বলছি অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, অর্থাৎ ছোটবেলায় যাদের ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, হ্যাঁ, ইমোশনাল নেগলেক্ট, রিজেকশন, ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, সাবস্টেন্স অ্যাবিউজ অর্থাৎ ড্রাগ, হ্যাঁ, তারপর হচ্ছে নানা রকমের ফ্যামিলিতে মেন্টালি ডিসঅর্ডার কোনো পার্সনের উপস্থিতি, এই বিষয়গুলোকে তারা অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স হিসেবে দেখছে। এবং যাদের মধ্যে এই এক্সপিরিয়েন্স গুলা ছিল, গবেষণায় দেখা গেছে যে যেই ব্যক্তিদের 33টা এইচএস ছিল, অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ছিল, তাদের 16 জনের মধ্যে একজন হচ্ছে স্মোক করে। ও সরি, যাদের কোনো এইচএস ছিল না, কোনো অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ছিল না, তাদের মধ্যে হচ্ছে 16 জনে একজন স্মোক করে। যাদের 1 থেকে 3টা চাইল্ডহুড অ্যাডভার্স এক্সপিরিয়েন্স ছিল, তাদের হচ্ছে 9 জনে একজন স্মোক করে। আর যাদের 4 থেকে 8টা এইচ ছিল, তাদের হচ্ছে 6 জনে একজন স্মোক করে। এটা হচ্ছে একটা ফাইন্ডিং, যেটা আমাদের এই যে ছোটবেলার নেগেটিভ এক্সপিরিয়েন্সের সাথে আমাদের প্রেজেন্ট লাইফের একটা কানেকশন। এবং এখানে আরো কিছু ফাইন্ডিং তারা দিয়েছে, যেমন অ্যালকোহলিজমের ক্ষেত্রে, ড্রাগ সাবস্টেন্স অ্যাবিউজের ক্ষেত্রে, হার্ট ডিজিজের ক্ষেত্রে, এবং সুইসাইড অ্যাটেম্পটের সাথেও এটার একটা সম্পর্ক আছে। যেটা বলেছে যে যাদের কোনো এসএস ছিল না, তাদের ক্ষেত্রে 96 জনে একজন হচ্ছে সুইসাইড অ্যাটেম্প্ট করে। যাদের 1 থেকে 3টা ছিল,
তাদের ক্ষেত্রে 10 জনে একজন অ্যাটেম্প করে, আর যাদের 4 থেকে 8টা এসএস ছিল 5 জনে একজন কিন্তু সুইসাইড অ্যাটেম্প করছে। সো এতটা গুরুত্বপূর্ণ এই মেন্টাল হেলথের জায়গাটা, সো সো যে সো এটা কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথকে সাংঘাতিকভাবে ইমপ্যাক্ট করছে। অসংখ্য 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 ধন্যবাদ নাইন আপনাকে। জি জি জি, এই ইম্পর্টেন্স ব্যাপারটা নিয়ে খুব আমরা বিস্তারিত একটা আইডিয়া আমার মনে হয় এখান থেকে আমরা পেতে পারি। আমি এখন একটু সাহাব ভাইয়ের কাছে যেতে চাই। সাহাব ভাই, আপনার এত বছরের এই শিক্ষকতা জীবন, আপনি আপনার স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করছেন, বা স্টুডেন্ট বাদেও আপনি বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের বাংলাদেশকে বিভিন্ন ইস্যু নিয়ে রিপ্রেজেন্ট করেন। তো আপনার এই যে মানুষের সাথে ইন্টারাকশন বা এই যে এত বছরের কাজের যে অভিজ্ঞতা, এখান থেকে আপনি কি মনে করছেন যে বাংলাদেশের প্রেক্ষাপট, বর্তমান যে প্রেক্ষাপট, মানসিক স্বাস্থ্য সচেতনতা, মানসিক স্বাস্থ্য সমস্যা এবং আমাদের এই যে সাপোর্ট সিস্টেমটা মেন্টাল হেলথ রিলেটেড, এইটা এখন আমরা কোন অবস্থানে আছি এবং আসলে আমরা কোথায় যেতে চাই, আমাদের কোথায় যাওয়া উচিত, আপনি এই ব্যাপারে আপনার যদি একটু আইডিয়া শেয়ার করেন। ধন্যবাদ সাকিব। আমি একটু জি। মাহিনের এখান থেকে শুরু করি, কারণ মাহিন খুব Sure. সুন্দর করে পুরো প্রসেসটা বলে দিয়েছে যে কিভাবে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট গুলি হয় এবং প্রত্যেকটার জায়গায় যে ইনস্টিটিউশনাল বলেন বা ইন্ডিভিজুয়াল বলেন বা ফ্যামিলি লেভেল, ডিফারেন্ট এক একটা স্ট্র্যাটা থাকে। সো হিউম্যান এক্সপিরিয়েন্সেস গুলি এই প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে তৈরি হয়। আমি যদি প্রথমে শুরু করি যে বাংলাদেশের এই মুহূর্তে সাইকোলজিক্যাল ওয়েলফেয়ার বা কাউন্সেলিং বা কগনিটিভ হাইজিন তৈরি করার জন্য কি ধরনের ইনস্টিটিউশনাল প্রিপারেশন আছে, সেই জায়গাটা থেকে যদি বলি, সেই জায়গাতে আমাদের অবস্থান অত্যন্ত দুর্বল। এই কারণে দুর্বল যে আমাদের স্কুলগুলিতে বা কলেজগুলিতে কিন্তু সাইকোলজিক্যাল কাউন্সেলিংকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না। সো দিস ইজ বেসিক প্রবলেম। যদিও সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেক জায়গায় একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট থাকার কথা, কিন্তু সেই অনুযায়ী সেটার যে ডেলিভারি হওয়ার কথা, সেই ডেলিভারিটা প্রথম কথা হয় না। দ্বিতীয় যে জিনিসটা থাকে সেটা হলো সোশ্যাল স্টিগমা। মানে এইটা থেকে আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানে কিন্তু শুধু বাংলাদেশ বলে কোনো কথা নেই, এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সেই আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এখানে এই সোশ্যাল স্টিগমা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সমাজে থাকে। কিভাবে থাকে? এই স্টিগমা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যালি তৈরি না, স্টিগমা হলো সোশ্যালি কালচারালি তৈরি। এখন সোশ্যাল কালচারালের মধ্যে যে জায়গাটা থাকে, যে ধরেন আপনি ফিজিক্যালি অ্যাবিউজড হলেন কিংবা কোন রকমের গায়ের উপরে একটা প্রবলেম আসলো, বা সোসাইটি আমাদেরকে কিভাবে দেখবে, সমাজ কিভাবে দেখবে, ইত্যাদি ইত্যাদি ধরনের চিন্তা ভাবনাগুলি থাকে, যে কারণে আমরা এক এক রকমের স্টিগমা তৈরি করি। এই স্টিগমাগুলি রিলিজিয়াসলি হতে পারে, কালচারালি হতে পারে, এটা সোশ্যালি হতে পারে, এটা নরমেটিভ ওয়েতে হতে পারে, ডিফারেন্ট ভাবে হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে একবার যদি কোনো রকমের একটা স্টিগমা তৈরি হয়, সেটার প্রিভ্যালেন্সটা অনেক বেশি থাকে। ওই পেনিট্রেশন লেভেলটা থেকে ছাত্র বা ছাত্রীরা সহজে বেরিয়ে আসতে পারে। ফলে এখানে একটা বড় প্রবলেম থাকে। এটার অনেক রকমের ইন্টারপার্সোনাল প্রবলেম, ইন্ট্রাপার্সোনাল প্রবলেম, সোসাইটির সাথে, ইউনিভার্সিটির সাথে, কলেজের সাথে বিভিন্ন রকমের প্রবলেম থাকে। সো সেই জায়গাতে আমাদের দুর্বলতাটা এখনো রয়ে গেছে। আরেকটা বড় জিনিস থাকে, সেটা হলো থার্ড লেভেলে, সেটা হলো ফ্যামিলি। ফ্যামিলিতে এটার উপরে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ফ্যামিলিতে দেখবেন যে মানে মেন্টাল হেলথ ইজ দ্য লাস্ট থিং। প্রথম কথা হলো যে বাবু খাইছো কিনা, কিংবা তোমাকে খাওয়ানো হবে কিনা, প্যাম্পার করা হবে কিনা, ধোলাই দেওয়া হবে কিনা, মাইট দেওয়া হবে কিনা, ইত্যাদি 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 রকমের প্রবলেম আমাদের সমাজে, মানে প্রত্যেকটা পরিবারে থাকে। কিন্তু আপনি যদি খুব সিস্টেমেটিক ভাবে দেখেন, সেই জায়গাতে কিন্তু কগনিটিভ ওয়েলফেয়ার বা কগনিটিভ ডেভেলপমেন্ট বা সাইকোলজিক্যাল সিকিউরিটি যে জিনিসগুলি থাকে, বা আমরা প্রায় বলি যেটাকে সোজা ভাষায় মেন্টাল সিকিউরিটি, এই জায়গাগুলিতে কিন্তু কোনো কাজ থাকে না। আমাদের দেশে এই সিকিউরিটি গুলিকে চিন্তা করে তিনটা প্রিজম দিয়ে। একটা হলো যে ফাইন্যান্সিয়ালি সে স্টেবল আছে কিনা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে কিনা। সেকেন্ড হলো যে পড়ালেখা ঠিক করছে কিনা, কাজ কারবারি ঠিক করছে কিনা। আরেকটা হলো যে এইটা হলো সোসাইটি এইটা বুঝে নিবে। সবকিছু মিলায়ে আমরা অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালের যে অ্যাসপিরেশনস গুলি আছে, এই অ্যাসপিরেশনস গুলির খুব একটা দেখি না। এইটা হলো আরেকটা প্রবলেম। আরেকটা প্রবলেম যদি আমরা দেখি, ফ্যামিলি থেকে বেরোয় আসি, যে কারিকুলামের মধ্যে কিন্তু সাইকোলজি খুব একটা অস্তিত্ব নাই। যদিও বারবার চেষ্টা করা হচ্ছে এটা ওটা টুকটাক দেয়ার। আপনি যদি আমরা যদি খেয়াল করে দেখি যে এত বড় একটা করোনা ক্রাইসিস, ভয়ঙ্কর রকমের করোনা ক্রাইসিস, দ্য ওয়ার্ল্ড হ্যাজ কাম অ্যাবসলিউটলি ফ্রোজেন। সেই জায়গায় কিন্তু খুব সিম্পল সলিউশনটা কিন্তু আমাদের হাতে আছে, সেটা হলো হাত ধোয়া। মানে ব্যাপারটা অনেকটা হলো যে একসময় ডায়রিয়াতে, কলেরাতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে, কিন্তু খুব সিম্পল একটা সলিউশন দিয়ে কিন্তু অনেকটাই প্রিভেনশন করা গেছে। সেটা কি? ওরসালাইন, তাই না?
সো আমরা যখন এই বিষয়গুলি নিয়ে চিন্তা করি তখন হয়তো বা আমরা এই জায়গাগুলিতে খুব একটা গুরুত্ব দিই না। স্কুলগুলিতে হাইজিনের যে সিচুয়েশনগুলি আছে, পার্টিকুলারলি পাবলিক স্কুলগুলিতে ভয়ঙ্কর অবস্থা। বাথরুমগুলি যদি দেখেন, বাথরুমগুলির মধ্যে যদি যান, প্রত্যেকটা জায়গায় যদি দেখেন যে এই যে অ্যাডোলেসেন্ট হেলথ যে যে জায়গাটা থেকে তৈরি হয়, অর্থাৎ সে দুনিয়াটাকে দেখা শুরু করে, সেই জায়গাতে তার কাছে মনে হয় এই বাথরুমটাই বোধহয় আমার ফিউচার। সো ফলে আপনার যে কগনিটিভ একটা ম্যাপিং তৈরি করে দিই আমরা, এই কগনিটিভ ম্যাপিংটা থেকে বের হওয়া দরকার আছে। যে কারণে আমি বিশ্ববিদ্যালয়গুলিকে বলি যে আপনারা সবচেয়ে বেস্ট রিসোর্সেস গুলি দিবেন। এই কারণে দিবেন যে এখান থেকে তার মেন্টাল স্যানিটিটা তৈরি হয়, তাই না? যে পড়ার সময় যদি কেউ এসে গান বাজাইতেছে, আরেক জায়গা থেকে এসে লাফাইতেছে, কেউ এসে ঢোল তবলা বাজাচ্ছে, সো দ্যাটস নট হাউ ইউ ডু ইট। হোয়াট ইউ ডু ইজ গিভ হিম হিজ ফ্রিডম অফ চয়েস। সো এই ফ্রিডম অফ চয়েসের জায়গাগুলিতে আমাদের অনেক ল্যাকিং আছে। সো সেই জায়গাগুলি দেখা দরকার। এবং আমি যেরকম আজকের এই ডিসকাশনটা করার আগে বেশ কয়েকটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল স্টাডিজ গুলি দেখলাম, যে একটা বড় কোয়েশ্চেন হলো এই করোনা সময়ে আসলে যারা ইয়াং, মানে আমি যাদেরকে ধরে নিচ্ছি বিলো 31, কারণ 30 পরে এক রকমের প্রোডাক্টিভিটি হয়, 30 আগে আরেক রকমের প্রোডাক্টিভিটি হয়, বায়োলজিক্যাল, হরমোনাল ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে, অত গভীরে আমি যাচ্ছি না। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই 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 জায়গাগুলিতে, এই যদি ইন্ডিয়া বলি, পাকিস্তান বলি, কিংবা ইউকে বলি, ইউএসএ বলি, বিভিন্ন দেশের স্টাডিগুলি দেখলাম যে ফার্স্ট সাজেশন গুলি কি আসছে, কমন সাজেশন গুলি কি আসছে। কমন সাজেশন গুলির মধ্যে একটা জায়গা হলো যে প্রপার ইনফরমেশন। অর্থাৎ যে আমি যখন আমার অ্যাংজাইটি হবে, মানে আমি কিন্তু সবসময় বলি, এটা মনে হয় মাইনও বলতে পারবে, যে সামটাইমস কিছু কিছু বিষয় একটু অ্যাংজাইটি থাকা ভালো। ওভার এংজাইটি যেরকম ক্ষতিকর, আবার আন্ডার এংজাইটিও মানে ডেট্রিমেন্টাল। একটা এংজাইটি থাকা ভালো, কারণ এংজাইটিটা থাকলে আপনার মোটিভেশনটা থাকে, এবং মোটিভেশনটা থাকলে আপনার ডিসিশনটা নিতে সুবিধা হয়। যে কারণে এই যে যখন দেখলাম যে ওরা কি কি সাজেশন দিচ্ছে, একটা বড় সাজেশন দিচ্ছে যে কোয়ালিটি অফ ইনফরমেশন, এবং কোয়ালিটি অফ ইনফরমেশনের জায়গা কিন্তু সোশ্যাল মিডিয়া না। ভেরি ইন্টারেস্টিংলি, ফলে আপনি বড় বড় ডকুমেন্টারি গুলি দেখেন, আপনি সরকারের যদি আপনার সরকারের ইনফরমেশনের উপরে খুব বেশি আস্থা না থাকে, তাহলে আপনি অল্টারনেটিভ ইনফরমেশন গুলি দেখেন। ডব্লিউএইচও এর ইনফরমেশন আছে, ইউএনএইচসিআর এর ইনফরমেশন আছে, আইওএম এর ইনফরমেশন আছে। কিন্তু আমাদের যে জায়গাটা দুর্বলতা হলো, এই ইনফরমেশন গুলির অ্যাপিল তৈরি করা বা ডিমান্ড তৈরি করার জায়গাতে আমাদের একটু ঘাটতি আছে। সেখানে আমার মনে হয় যে মনসুর বা মাহিন ওরা অনেক বেশি কাজ করার জায়গা রাখে। সোশ্যাল ডিস্টেন্সিং এর যে বিষয়টা আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা সাজেশন সব জায়গায় আসছে। সোশ্যাল ডিস্টেন্সিং ইজ চেঞ্জিং সোশ্যাল কন্ট্রাক্ট এন্ড সোশ্যাল ফ্যাব্রিক। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, সোশ্যাল কন্ট্রাক্ট কিভাবে, রাষ্ট্রের সাথে সম্পর্ক কি হচ্ছে, সোসাইটির সাথে সম্পর্ক কি হচ্ছে, আব্বার সাথে সম্পর্ক কি হচ্ছে, আম্মার সাথে সম্পর্ক কি হচ্ছে, এগুলো কিন্তু সব রিডিফাইন হয়ে যাচ্ছে। যে কারণে আমি বারবার আমার স্টুডেন্টদের বলি যে পৃথিবীতে তোমার অ্যাকোয়েন্টেন্সের অভাব নাই, লাখ লাখ অ্যাকোয়েন্টেন্স আছে। যদি তুমি বলো যে একদম কোর পিপল যাদেরকে ছাড়া তোমার জীবন চলবে না, সেটা সংখ্যা কিন্তু খুব অল্প। ফলে এইটা এমন একটা সময় এসছে যেখানে তোমার সারা দুনিয়াকে নিয়ে চিন্তা না করে অ্যাকচুয়ালি তোমার যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলি আছে সেইগুলির উপরে ফোকাস করা। এবং সেইখানে দেখা যাবে যে অনেক বেশি কগনিটিভ সাউন্ডিং চলে আসবে, অনেক বেশি মেন্টাল হাইজিন চলে আসবে। কারণ বিকজ ইউ আর অ্যাকচুয়ালি ক্লিনিং ইউর সেলফ, যেখানে তুমি ইউ আর রিডিফাইনিং ইউর সোশ্যাল লাইফ। আবার যদি বলি যে ওই সোশ্যাল মিডিয়াতে সকালবেলা উঠে একটা ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন ফর দি অ্যাডোলেসেন্ট এন্ড দ্য পোস্ট অ্যাডোলেসেন্ট, যেটা ইউতে, ইভেন আমেরিকাতে এবং ইউকেতে বারবার বলা হচ্ছে, সকালবেলা উঠে যেন আর মোবাইল চেক না করা হয়। এই কারণে বিকজ মোবাইল ইজ দ্য সোর্স অফ মাল্টিপল প্রেশার্স, and multiple pressure creates a certain paranoia. Anxiety আর paranoia এর মধ্যে দুটো পার্থক্য আছে। So anxiety is okay, but reasonable anxiety is always okay, but paranoia is something else. Because সামনে অমুকে মারা যাচ্ছে, তমুকে মারা যাচ্ছে, এর অনেকটাই হাইপ আপ আছে, আবার অনেকটাই আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, বিকজ আমরা প্রত্যেকেই তো সায়েন্সের ছাত্র না। মানে মাঝে মাঝে আমি টেলিভিশন যখন দেখি, তখন মনে হয় যে বাংলাদেশের সবাই অ্যাকচুয়ালি ভাইরোলজিস্ট বা এপিডেমিওলজিস্ট। তো প্রবলেমটা হয়ে যায় ওখানে, যে এপিডেমিওলজিস্ট মানে যে অ্যাকচুয়ালি বিজনেস পড়ায় সেও এপিডেমিওলজিস্ট, আবার যে এপিডেমিওলজিস্ট সেও এপিডেমিওলজিস্ট, তাহলে আমি যাবোটা কোথায়? সো এই জায়গায় সোশ্যাল কমিউনিকেশনে আমার মনে হয় মনসুরের এই জায়গাতে প্রচুর কাজ আছে। এবং সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল মেন্টাল কমিউনিকেশন, অর্থাৎ সাইকো সোশ্যাল কমিউনিকেশনের এই জায়গাটা বাংলাদেশে অ্যাবসলিউটলি দুর্বল। কারণ আমাদের দেশে এখনো ফেয়ার এন্ড লাভলি, সরি এখানে যদি কেউ অফেন্ডেড হন আমার কিছু করার নাই, ফেয়ার এন্ড লাভলিকে এখনো ধরা হয় যে মানে প্রোডাক্ট অফ বিউটি, তাই না? যে 13 বছর বয়সে পিম্পল হয়েছে, তার মানে তার সারা দুনিয়া শেষ হয়ে যাচ্ছে, আমি কালো তাই আমার বয়ফ্রেন্ড হবে না, ইত্যাদি 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 বিচিত্র রকমের প্রবলেম তুলে ধরা হয়। অ্যাকচুয়ালি 13 বছর বয়সের যে শিশুটা, তার অ্যাকচুয়ালি কি করার কথা?
basically she is supposed to be busy with the whole world, মানে connecting with everything, তাই না? Right. সো এগুলি বাদ দিয়ে আমরা Exactly. এই ধরনের জিনিসপত্র নিয়ে আসি। সুতরাং এই ট্রু ফ্রেন্ড অ্যাকোয়েন্টেন্সেস, তারপরে এই যে আমি যেমন এখন মোস্ট অফ দ্য সময় কাটাই হলো হোয়াটসঅ্যাপে কি করি, ফ্রেন্ডদের সাথে যাদের সাথে 40 বছরে দেখা হয় নাই, 30 বছরে দেখা হয় নাই, ইত্যাদি ইত্যাদি, তাদের সাথে বিভিন্ন রকমের মেম, এবং মনসুরের অর্ধেক মিমই তো আমি শেয়ার করি। So এই meme গুলি কিন্তু it's actually helping because this relieves, right? So people should Right. become Exactly. much more mentally sound because these are not, এবং অনেকে আবার হাইপার হয়ে যায়, না এই করোনার সময় এই ধরনের মিম এটা তো ঠিক হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, হচ্ছে না, এটাও তো আপনার ইন্ডিকেটর দিচ্ছে যে আপনি হাইপার প্যারানয়েড আছেন, তাই না? সো দিস ইজ ওয়্যার অল দিস থিংস, এবং আমার মনে হয় যেটা মাহিন বা আজি, মনসুর বা যারা ইয়াং বা ইভেন মাইন্ডলি, ওরা ডেফিনেটলি দে শুড ফোকাস অন দিস স্ট্রেস ডিসঅর্ডার। স্ট্রেস ডিসঅর্ডার ইজ এ ভেরি বিগ প্রবলেম। এটা কিন্তু আজকের প্রবলেম না। স্ট্রেস ডিসঅর্ডার প্রবলেম শিক্ষকের, মাস্টারেরও। ওই আমি মাঝে মাঝে লিখি যে মাস্টার সাহেব ইংরেজিতে বানান লেখছেন KOOL, স্টুডেন্টও খুশি, KOOL, পিতামাতাও খুশি, সো হোল সিস্টেম খুশি, উই হ্যাভ গট এ কুল টিচার। বাট দ্য প্রবলেম লাইজ ইজ যে এই যে আমরা নতুন নতুন সোশ্যাল ডিস্টারবেন্স বা নিউসেন্সের গুলি তৈরি করি, রাইট? সেই জায়গাতে যদি শুধুমাত্র আমি আমার ছাত্ররে গালিগালাজ করি তাহলে তো হবে না, করতে হবে বাবা মাকেও, কারণ বাবা মাও কিন্তু এই পুরো এন্টায়ার ইনস্টিটিউশনের একটা প্রসেস, এবং আমরা বাবা মাকে এডুকেট করা ইকুয়ালি ইম্পর্টেন্ট দ্য ওয়ে ইউ ডু ইট। সুতরাং হাইজিন বলো, স্ট্রেস বলি, ফিয়ার বলি, আর সবচেয়ে একটা জিনিস আমরা প্রায় ভুলে যাই যে উই ট্রাই টু জেনারেলাইজ আওয়ার মেন্টাল মেকআপ। অর্থাৎ আমাদের ব্রেনকে আমরা সবসময় একটা জেনারেলাইজড হিসেবে, অর্গান হিসেবে ট্রিট করি। ব্রেন ফাংশনস ইন আ ভেরি ভেরি মিস্টিরিয়াস ওয়ে, extremely mysterious way, and it works in such a mysterious way that the humankind has not even explored 5% of our brain, right? এক আইনস্টাইনের ব্রেন নিয়ে কারাকারি করে গেছিল, কে ওটারে রাখবে, কতটুকু কাটবে, কোথায় নিয়ে রাখবে, রাইট? Now imagine that we haven't come out to a position where we can actually understand our own brain. So সুতরাং জেনারেলাইজেশন করা এবং একটা মানুষের সাইকোলজিকে জেনারেলাইজ ভাবে দেখা, এটাও কিন্তু খুব প্রবলেমেটিক। সুতরাং আমরা ওই যে মাঝে মাঝে হঠাৎ টেলিভিশনে দেখি আসেন সবাই মিলে ভালো হয়ে যায়, এটাও কিন্তু প্রবলেম। কারণ এই কারণে প্রবলেম, কারণ প্রত্যেকের এক্সপিরিয়েন্সেস আর ডিফারেন্ট। মাইনের এক্সপিরিয়েন্স এক রকমের, সাকিবের এক্সপিরিয়েন্স এক রকমের, মনসুরের এক্সপিরিয়েন্স, শাহাবের এক্সপিরিয়েন্স এক রকমের, সকিনার এক্সপিরিয়েন্স এক রকমের, সুরাইয়ের এক্সপিরিয়েন্স এক রকমের। সো অল দিস এক্সপিরিয়েন্সেস আর ডিফারেন্ট। সুতরাং আমাদের এই জায়গাতেও মাইন্ডফুল থাকা দরকার যে ওয়ান সাইজ ফিটস অল ডাজন্ট ওয়ার্ক অ্যাট অল। আর লাস্ট যেটা মনে করি, আমার মনে হয় যে জায়গাটায়, মানে এরপরে হয়তো if we get time we will be discussing about it, that the rest of mind, অর্থাৎ to allow your mind to rest, that's something we don't do. Selfie, Facebook, অমুক সমুক কনস্ট্যান্টলি, এগুলো দরকার আছে, এগুলি যে দরকার নাই তা না, এগুলি ফ্যান্টাস্টিক থিং, এগুলিতে অনেক কিছু দেখা যায়, জানা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু যখন ইনফরমেশন আসে, ইনফরমেশন প্রসেস করা ব্রেইনের জন্য খুব ডিফিকাল্ট। অর্থাৎ কন্ট্রাডিক্টরি ইনফরমেশনে যখন আমরা যাই, অর্থাৎ একটা উই গো টু এ কগনিটিভ অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেভেল, যেটা আলটিমেটলি আমাদের সামনে গুগল বা অন্যান্যরা নিয়ে আসে, বা ফেসবুক যারা নিয়ে আসে, ইউ ক্রিয়েট এ সাসপিশন, ইউ ক্রিয়েট এন অ্যাংজাইটি, ইউ ক্রিয়েট আননেসেসারি হাইপার ইস্যুস। কখনো মনে হচ্ছে যে আজকে গেন্দা ফুল ছাড়া বাংলাদেশের ইতিহাস অচল হয়ে যাবে, আবার একসময় মনে হচ্ছে যে ইয়ে ছাড়া, ওই কি বলে, বাগবাকুম ছাড়া হবে না, ইত্যাদি ইত্যাদি। সো এই টেনশন গুলি যাতে বুঝতে পারে, অর্থাৎ উইচ ইজ গুড, উইচ ইজ ব্যাড, উইচ ইজ কগনিটিভলি সাউন্ড, উইচ ইজ মেন্টালি হাইজিন, উইচ ইজ কগনিটিভলি অ্যাপ্রোপ্রিয়েট, এই জায়গাগুলিতে আসলে স্কুল থেকে শুরু করে মিডিয়া, প্রত্যেকটা সোশ্যাল অ্যাক্টরের ভূমিকা রাখা দরকার। কারণ প্যান্ডেমিক কিন্তু যাবে না, প্যান্ডেমিক যাবে না, এই কারণে যাবে না, প্যান্ডেমিক আবার ফিরে আসবে। কি কারণে ফিরে আসবে? বিকজ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জ হলে কি হচ্ছে? নতুন নতুন ভাইরাস ডিসকভার্ড হচ্ছে, ৭৫,০০০ বছর পুরনো ভাইরাস ডিসকভার্ড হয়েছে। সাইবেরিয়ান তুন্দ্রাতে ৭৫ বছরের পুরনো অ্যানথ্রাক্স রিকভার হয়েছে, সেটা থেকে আবার অনেকে অসুস্থ হয়ে গেছিল। সো উই উইল বি সিইং মেক্সিকান মাইনগুলিতে এখন ৭৫,০০০, ৪০,০০০, ৩০,০০০ বছরের পুরনো ব্যাকটেরিয়াগুলি রিকভার করছে নাসা। এই কারণে এটা করছে রিসার্চের জন্য। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যত এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, তত কিন্তু আলটিমেটলি আমাদের মেন্টাল মেকআপও চেঞ্জ হবে। যে জায়গাতে একসময় নদীর পানি ছিল, বাঘ ভেঙে গেছে, সেই জায়গার মেন্টাল মেকআপ, আর যে জায়গাতে সুন্দরবনে যারা থাকে তাদের যে মেন্টাল মেকআপ, বা রাজশাহীতে যারা থাকেন তাদের যে
অ্যাডাপ্টেবিলিটি বা রেজিলিয়েন্স গুলি আছে, এইগুলি কিন্তু ডিফারেন্ট। সুতরাং এই রেজিলিয়েন্স ফ্যাক্টর গুলিও মানুষকে বোঝাতে হবে এবং বুঝিয়ে সেই জায়গাতে মানুষকে সচেতন করে, পার্টিকুলারলি যারা ইয়াঙ্গার মাইন্ড, অ্যাডোলেসেন্ট মাইন্ড, তাদেরকে নিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ সাহাব ভাই, এত ইন্টারেস্টিং ভাবে এত ইনসাইট আপনি আপনার এই আলোচনার মাধ্যমে আমরা পেয়েছি। তো আমি মনসুর ভাইয়ের কাছে যাব। তো মনসুর ভাইয়ের কাছে যাওয়ার আগে একটা প্রশ্ন আমি এখানে দেখছি যে রিফাত ইয়াসিন জিজ্ঞেস করেছে যে ইজ দিস এনজিও, মানে মাইন্ডলি কোনো এনজিও কিনা। তো আসলে মাইন্ডলি ইজ এ সোশ্যাল এন্টারপ্রাইজ। আমরা আসলে মেন্টাল হেলথ এন্ড ওয়েলবিং নিয়ে কাজ করছি। মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক স্বাস্থ্য এই সাপোর্ট সিস্টেমটা, পুরো সিস্টেমটাকে আমরা আসলে স্ট্রং করার জন্য কাজ করে যাচ্ছি। তো আমরা আসলে খুব ইন্ডিভিজুয়াল একটা সোশ্যাল বিজনেস এবং ইন্ডিপেন্ডেন্ট একটা সোশ্যাল বিজনেস। থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন করার জন্য। আর আমি একটু এখন মনসুর ভাইয়ের কাছে যাব। তো সাহাব ভাই আসলে অলরেডি বলে ফেলছে আমি যেভাবে সাজাইছিলাম প্রশ্নটা আপনার জন্য, যে মিম টিম দিয়ে একটু জিনিস একটু হিউমার অ্যাড করতে চাই। তো সাহাব ভাই has said it all, but তারপর সাহাব ভাই থাকলে আর কাউকে লাগতো না আসলে। তো তারপরও মনসুর ভাই যে ডেফিনেটলি আপনি বাংলাদেশের খুব বড় একটা যে মার্কেট প্লেয়ার আছে যারা মোবাইল ব্যাংকিং করছে, আপনি সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ পদে আছেন। এর পাশাপাশি আপনি এই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, এবং যেটা হয় যে আপনার মিমের ব্যাপারে যেটা বলবো যে যারা আপনার সাথে আমরা পার্সোনালি পরিচিত বা পার্সোনালি পরিচিত না, যারা আপনার মিম দেখি, হয় যে মনটা ভালো নেই বা মেজাজটা খারাপ, অনেক সময় ফেসবুকের এই হোম স্ক্রিনটা স্ক্রল করতে গিয়ে আপনার একটা পোস্ট দেখলাম, এবং এরকম হয়েছে যে 90% সময় এরকম হয়েছে যে আমরা হেসে দিছি, মনটা কিছুক্ষণের জন্য ভালো হয়েছে। তো থ্যাংক ইউ ফর দিস। এখন আসলে প্রশ্ন যেটা রাখতে চাই যে এই যে মেন্টাল হেলথ ইস্যুটায় আপনি যদিও এই সেক্টরে কেউ না, বাট বাইরের একজন মানুষ হিসেবে, সাধারণ একজন মানুষ হিসেবে মেন্টাল হেলথটা তো আসলে আমাদের সবার জন্যই খুব ইম্পর্টেন্ট। তো আপনি আপনার অবস্থান থেকে আসলে মানসিক স্বাস্থ্য বিষয়টাকে কিভাবে দেখছেন? এই মিমগুলি যে বানাচ্ছেন, এই মিমগুলি বানানোর পেছনে কি আসলে কোনোভাবে এটা জড়িত ছিল যে মানুষকে মেন্টালি সাপোর্ট দেওয়া? যদি হয় এই ব্যাপারটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। থ্যাংক ইউ সাকিব, থ্যাংক ইউ মাইন্ডলি, এন্ড থ্যাংক ইউ মাহিন ভাই আর সাকিব ভাই, তো খুবই সুন্দর করে কথা বলেন। সো বেসিক্যালি আমি একটা ঘটনা, মানে তুমি যখন এটা বলতেছিলা যে কথা বলতে হবে বা এখানে আমরা একটা এই আলোচনা করব, তো আমি ভাবছিলাম যে মোর অফ আমার রোলটা আসলে অ্যাজ এন অবজারভার অথবা এই স্ট্রেসফুল সোসাইটি বা প্রসেসে আমি জাস্ট এক্সিস্ট করি। আমার কোনো এক্সপার্ট ওপিনিয়ন না, আমি মোর অফ লাইক যে আমি কিভাবে সাফার করতেছি বা আমি আমার চারপাশে কি দেখতেছি, ওই কথাগুলা যেহেতু এখানে আরো বেটার মানুষ আছে তাদেরকে বলা আমার মনে হয় ভালো। তো গত বছর না, এই বছর শুরুর দিকে একদিন নিয়মিত অফিস করছিলাম। আমরা অফিস করি বনানী কামাল আতাতুর্ক রোডে, একটা ওই এফআর টাওয়ারটা যেহেতু সবাই চিনে, আগুন লাগছিল ওই গলিতে। তো উঁচু উঁচু বিল্ডিং আছে। আমিও একটা আমার যে অফিসের যে বসি যেখানে, সেটা হচ্ছে 14 তলায়। সো অপোজিটে একটা ঘটনা ঘটছে, রাস্তায় চিৎকার চেঁচামেচি। তো আমরা দেখলাম, সো দেখে আমি জানলা থেকে যেটা দেখলাম যে কেউ একজন মানুষ আসলে উপর থেকে নিচে পড়ে গেছে। তো আমরা ইউজুয়ালি এই ধরনের ইনসিডেন্টে যেটা হয়, ওয়ার্কার হইতে পারে বা কোনো ইনসিডেন্ট, তো একটু জানাজানি হট্টাহট্টি গোলমাল। তো ওখানে পরে যেটা জানলাম, উনি আমাদের অপোজিট বিল্ডিং এই বসতেন। উনি ওই অর্গানাইজেশনের হেড অফ আইটি ছিলেন। তো ইমেল লেখার মাঝামাঝি একটা পর্যায়ে উনি পিছনের জানলা খুলে জাস্ট জাম্প করেছেন। সো আমি বলছি না যে ডিরেক্টলি উইথ ওয়ার্ক অর সামথিং, বাট মানে দিস ইজ দ্য এক্সাম্পল অফ অ্যামাউন্ট অফ স্ট্রেস আই থিঙ্ক এভরিবডি ইজ হ্যাভিং অ্যান্ড লিভিং এ নর্মাল লাইফ। এইটা এখন সবচেয়ে বেশি আমার কাছে স্যাড অর সারপ্রাইজিং ব্যাপার, বা যেটা আমাদের ওয়ারি হওয়া উচিত, যে আমরা সবাই কিন্তু অনেক নর্মাল একটা লাইফ লিড করার প্রিটেন্ড করতেছি, সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা সমাজের এখনকার যে অবস্থার কারণে হোক, কিন্তু ভিতরে ভিতরে যে কার কি অবস্থা, লাইক এভরি সুইসাইড ইনসিডেন্ট দিস ডেজ আই কেম অ্যাক্রস, মানে সবাই বলে আরে ওই মানুষটা তো অনেক নর্মাল ছিল, কি হাসি খুশি ছিল, ভালো ছিল, কথা বলছে, বাট দে ওয়ার সাফারিং ইনসাইড। সো আমাদের সোসাইটিতে যে জিনিসটা তোমার অর্গানাইজেশনে বা আজকে যারা আছেন এখানে, যেটা আমি চাই যে যেটা তোমাদের অ্যাড্রেস করা উচিত, সেটা হচ্ছে যে নোবডি ইজ স্পিকিং অ্যাবাউট। মানে আমাদের দেশে এটা এমন একটা ট্যাবু, যে আমি যেমন 12 বছর ধরে কাজ করছি, আমি উইথ অল ডিউ রেসপেক্ট টু দিস কর্পোরেট ওয়ার্ল্ড, আমি মাল্টি ন্যাশনালে কাজ করেছি, ব্যাংকে কাজ করেছি, আজকে একটা লোকাল স্টার্ট আপে কাজ করছি, আমাকে কেউ আজ পর্যন্ত কোনোদিন
অফিসিয়াল ওয়ার্ক স্ট্রেস বা এই ধরনের কোনো সেশন বা কোনো একটা প্রসেসে নিয়ে যাওয়া যে ভাই আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলেন বা যেটা, এটা কিভাবে করবেন প্রফেশনালি, এটা ম্যানেজ করবেন কিভাবে, এটা নিয়ে কিন্তু কেউ আমার সাথে 12 বছরে কোনো কথা বলে নাই। আবার আসি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের এক্সাম্পল দিলেন, সেখানেও কিন্তু আমার আমার যে প্রসেসে আমি আমার আন্ডার গ্রাজুয়েট পর্যন্ত যে প্রসেসে ছিলাম, সেখানে কিন্তু ইটস জাস্ট ইউ নিড টু ডু ওয়েল, ইউ নিড টু বি ওয়েল ইন লাইফ, ভালো করে পড়াশোনা করতে হবে, ফার্স্ট হতে হবে বা ভালো চাকরি পেতে হবে, এই মানে। আর এখন সোশ্যাল মিডিয়ার কারণে আরেকটা যেটা হয়েছে যে সবাই কিন্তু অনেক হাই স্ট্যান্ডার্ড সেট করে ইন টার্মস অফ লাইক এভরিওয়্যার। যে যতটুকু করছে তার থেকে বেশি দেখায় বা তার থেকে বেশি সেই লাইফ স্টাইলটা অ্যাসপায়ার করে বা সেট করে। তো এই রেসটা আসলে আগে যেটা হইতো যে একটা মানুষ একটা ফেজ, আমি 5-6 বছর আগে একটা ট্রেন্ড শুরু হলো যে একটা না তোমাকে 2টা চাকরি করতে হবে আসলে, তা না হলে তোমার যে সোসাইটির মানে যে স্ট্যান্ডার্ড বা যে সামাজিক যে মানে স্ট্যান্ডার্ড অফ লাইফ তুমি অ্যাচিভ করতে চাও, স্ট্যাটাস তুমি রাখতে চাও, ওটা অ্যাচিভ করতে পারতেছো না। এখন তো এমন অবস্থা যে বিশেষ করে আমি যেটা আমার চারপাশে দেখতেছি যে ওয়ার্ক ফর হোম বলার পর থেকে এখন যেটা হয়েছে, এখন তো মনে হচ্ছে 24 ঘন্টায় কাজ করতে হবে, কারণ কাজ যেহেতু অনলাইনে, তুমি যেহেতু অনলাইনে, তোমাকে 24 ঘন্টা কাজ করতে হবে। এদিকে ফ্যামিলির তো একটা, সবারই একটা ফ্যামিলি লাইফ আছে, একটা এক্সপেকটেশন আছে। ওয়ান থিং ইজ ফর শিওর, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে এখন আর এই মানে এই 2020-তে কিছু নাই। এটা এখন মানুষজনকে তুমি কিভাবে ওইভাবে যে শেপ করবা যে দিস ইজ লাইফ, আপনার এর ব্যালেন্সের মধ্যেই সবকিছু করতে হবে, এবং সেটা কিভাবে করবা, কিভাবে সেটা ম্যানেজ করতে হবে, কোনটা বেস্ট স্যুট করে, এগুলো নিয়ে কোনো কথা নাই। কেউ আমাকে তো কেউ অ্যাটলিস্ট কোনোদিন বলে নাই, মানে আমার কাছে এসে কেউ বলে নাই, আমার অর্গানাইজেশন বলি, আমার ফ্যামিলি বলি, আমার বড় ভাইরা বলি, আজ পর্যন্ত আমি এমন কোথাও যাইনি যেখানে অ্যাক্টিভলি মানুষ এসে আমাকে বলতেছে যে ভাই দাঁড়াও, এটা একটু বুঝো, এটা করো, এভাবে করলে তোমার জন্য ভালো হবে। তো এটা একটা আমার আমার কাছে মনে হয় আমার নিজেই আমি একজন সাফারার এবং একটা গ্যাপ আছে। এটা গেল আমার প্রফেশনাল লাইফ এন্ড এভরিথিং ওই সাইডটা থেকে। আর মিমের কথা যেহেতু এখানে কয়েকবার আসছে, মিম মিম বেসিক্যালি আমার জন্য পার্সোনাল অ্যাঙ্গেল থেকে এটা হচ্ছে একটা বেসিক্যালি এই যে কি বলবো স্ট্রেস রিলিফ, মানে হাহা গুলা পাইলে আমার একটু শান্তি লাগে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত লোভ, যে মানুষজন হাহা দিচ্ছে এটাতে আমি একটু শান্তি পাই। আরেকটা জিনিস হচ্ছে খুব ছোট বাট শুনতে ই মনে হয়, যে যে কোনো কন্টেন্ট বা ক্রিয়েট করে তোমার, আমার মনে হয় যে সাইকোলজিটা আমার আমার মধ্যে কাজ করে যে আমি কোনোভাবে সাফার করতেছি, সো আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু সাফার লাইক দিস। তাহলে আমি যদি কিছু করতে পারি যা তার যদি অল্প একটু সময়ের জন্য ভালো লাগে, তাহলে হয়তো বা কোনো বেনিফিট হবে। এই সাইকোলজিটা আমার ভিতরে কাজ করে। বাট এই আর কি, আমার কর্পোরেট সাইডটা এটা, আর পার্সোনাল সাইডে হচ্ছে এইটাই। থ্যাংক ইউ সো মাচ মনসুর ভাই। তো মনসুর ভাই যেটা বলছিলেন যে আসলে কমিউনিকেশন, মেন্টাল হেলথের বিষয়গুলি কমিউনিকেট করা বা এই সাপোর্ট সিস্টেমটাকে অ্যাভেইলেবল করার জন্য আসলে আমরা যখন মাইন্ডলি নিয়ে কাজ শুরু করি ইনিশিয়ালি, আমি একটু ছোট করে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমাদের কাজ শুরু করার সময় আমরা যেটা দেখলাম যে যে অল্প কয়েকটা এন্টিটি বর্তমানে বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে কাজ করছে, বা যেভাবে আসলে এই কথাগুলি বলা হচ্ছে মানুষকে, দিস ল্যাঙ্গুয়েজ আসলে একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিলেট। মানে ল্যাঙ্গুয়েজ গুলো আমার কাছে মনে হচ্ছে খুব বইয়ের ভাষার মতো ল্যাঙ্গুয়েজ, কঠিন, যেগুলো কিনা আসলে 5 দিন বা 10 দিন পরে গিয়ে একজন সাধারণ মানুষ ওই কথাটা আসলে আর রিকল করতে পারবে না। তো এইটাকে অনেক বড় একটা প্রবলেম হিসেবে আমরা আইডেন্টিফাই করি, এবং সেই চিন্তা থেকেই আসলে আমরা এপ্রিল মাসের 10 তারিখে আমাদের ফেসবুক পেজটা ওপেন হয়েছে। এরপর থেকে আমরা এখন পর্যন্ত যে কন্টেন্ট গুলি দিয়ে যাচ্ছি বা যে ভাষা বা যে অ্যাঙ্গেলে চাচ্ছি আমরা এই জিনিস মেসেজগুলি কনভে করতে, আপনার আমার মনে হয় যে আমরা আমাদের বেস্ট এফোর্টটা হয়তো এখনো আনতে পারিনি, বাট আমরা ওই প্রসেসে আছি যে খুব সহজভাবে এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে এবং রিলেট যাতে করতে পারে মানুষজন, এবং সেটা যাতে রিকলও করতে পারে, অতটুকু সহজভাবে আমরা আসলে এই মেসেজগুলি, মেন্টাল হেলথের ব্যাপারগুলি মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। এবং আরেকটা যেটা বিষয় আপনি বললেন যে আসলে কেউ বলছে না যে আমার পার্সোনাল লাইফে এই প্রবলেমটা হইতেছে বা প্রফেশনাল লাইফে এই প্রবলেমটা হইতেছে। মেইন প্রবলেমটা যেটা আমরা দেখলাম যে আসলে আমাদের আগে রিয়ালাইজ করতে হবে যে আমাদের এই প্রবলেমটা আছে, এবং এটা একসেপ্ট করতে হবে। যেটা হয় যে আমরা আসলে মানসিক সমস্যা আছে এটা একসেপ্ট করতে উই আর নট রেডি। আমরা মনে করি তাহলে মনে হয় মানুষ, আমরা পাগল হয়ে গেছি, বা সমাজেও একটা স্টিগমা আছে মানুষজন পাগল বলবে। তো আমরা আসলে চেষ্টা করছি, কিছু প্রোগ্রাম ডিজাইন আমাদের অলরেডি আমাদের মাইন্ডলিতে হয়েছে। আমরা আসলে এগুলি যেহেতু খুব নতুন এন্টিটি, আমরা আস্তে আস্তে এগুলি ডিসেমিনেট করব এবং এগুলি এক্সিকিউট করব। তো আমরা কিন্তু এরকম
খুব কাস্টমাইজড ওয়েতে আমরা আমাদের সার্ভিসগুলো ডিজাইন করছি। আমরা ইন্ডিভিজুয়াল সার্ভিস করছি এবং ইন্ডিভিজুয়াল ধরেন বিভিন্ন ধরনের আমরা এলিমেন্ট এখানে রাখছি। যে কোনো সার্ভিস হচ্ছে স্পেশালি শুধু ড্রাগ এডিক্টদের জন্য, কোনো সার্ভিস হয়তো হাজবেন্ড এন্ড ওয়াইফের রিলেশনশিপ বেটারমেন্ট নিয়ে আসার জন্য, কোনো সার্ভিস হচ্ছে হয়তো মা বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো। আমরা এরকম কাস্টমাইজ করার চেষ্টা করছি ব্যাপারগুলোতে, যাতে যার যে প্রবলেম ওই স্পেসিফিক প্রবলেমের স্পেসিফিক সলিউশন যাতে আমরা অফার করতে পারি। এর পাশাপাশি আমরা ওই যে অফিসগুলো তো আমরা ইনশাল্লাহ ট্রাই করবো যাওয়ার জন্য। আমাদের প্রোগ্রাম অলরেডি রেডি আছে, যে এই অফিস আওয়ার যে স্ট্রেস বা যে প্রবলেমগুলি ফেস করছি আমরা রেগুলার লাইফে, ওগুলি নিয়ে আমরা প্রোগ্রাম করছি, আমরা ওগুলি নিয়ে যাবো আর কি ইনশাল্লাহ, আমাদের নেক্সট টার্গেটে আছে। সো এটা ছিল বেসিক আইডিয়া। থ্যাংক ইউ সো মাচ। জি 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 অবশ্যই সাহাব ভাই। আমার মনে হয় মানে এগেইন মাহিন হ্যাজ লট অফ থিংস টু সে। কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তুমি বললা, এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো যে মানে স্ট্রাকচারাল ইন্টারভেনশনস গুলি আমাদের দেশে কি হয়েছে বা ইনস্টিটিউশনাল ইন্টারভেনশনস গুলি কি হয়েছে, সেই জায়গাগুলিতে আমাদের যথেষ্ট দুর্বলতা আছে। হ্যাঁ, মানে কারো মেন্টালি চ্যালেঞ্জ মানে হলো পাগল বলে একটা আখ্যা দিয়ে দেওয়া, আর আমাদের কলোকিয়ালে তো হেমায়তপুরকে একটা পাগলাগারদ হিসেবে বলা হয়। কাকে কোথায় পাঠাইতে হলে হেমায়তপুরে পাঠাইতে হবে, রাইট? সো উই হ্যাভ এমবেডেড দিস থিংস ইনটু আওয়ার কালচারাল সিস্টেম, রাইট? এবং আমাদের দেশে যেমন আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস কাজ করেছিলাম, একটা এক্সপেরিমেন্টটা হলো যে যেসব বাচ্চা কাচ্চা বাইরে যায় না, মানে ঘরের বাইরে যেতে পারে না, তাদেরকে বিড়াল দিলে কি হয় দেখি। হ্যাঁ, দ্যাট হ্যাজ সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ দেয়ার সোশ্যাল মেকআপ, সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ দেয়ার হিউম্যানিটেরিয়ান মেকআপ, বিকজ সে তো আর দৌড়াইতে যেতে পারে না। কারণ যখন দৌড়াইতে যাবে স্বাভাবিকভাবেই বাপ মার টেনশন ইজ ভেরি হাই। বা স্কুল ছাড়া, স্কুলের বাইরে এখন তো দোকানপাটেও স্কুল হয় বাংলাদেশে, রাইট? মানে এখন দোকানপাটে স্কুল হলে তো সেইখানে গিয়ে তার বাচ্চা দৌড়াতে পারবে না। কিংবা একটা কনফাইন টেরিটরির মধ্যে স্কুলের আইডিয়াটা বা ইউনিভার্সিটির আইডিয়াগুলি বাংলাদেশে তো ইজ মাচ মোর অফ এ পলিটিক্যাল আইডিয়া। কারণ এখানে যে স্কুল বা সেখানে যে একটা দৌড়ানোর জায়গা আছে, সেখানে যে বাতাস খাওয়ার জায়গা আছে, অনেক সময় বলতো না যে ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় হাঁটলে পরেও কিছু শেখা যায়, বিভিন্ন রকমের কালচারাল কোলোকিয়াল আছে না, এগুলোর তো কিছু বেসিস আছে। তো আমরা যেমন মানে আমি কিছুদিন আগে আক্ষেপ করে বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে দেখো কি কি আছে। একটা বার্ডেমের মতো একটা ইনস্টিটিউশন আছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মতো একটা ইনস্টিটিউশন আছে, ইউনিভার্সিটি ইটসেলফ, বুয়েট, ঢাকা কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি, কি নাই আর প্রাইভেট ইউনিভার্সিটিও আছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি এইটুকু বলছি 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বলছি, এই 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অন্তত 50,000 স্টুডেন্ট এট এ টাইম থাকে, রাইট? অথচ আজিজ সুপার মার্কেট একসময় কিন্তু বইয়ের মার্কেট হিসেবে গড়ে উঠছিল, এখন ওটা কিন্তু গেঞ্জির দোকান, রাইট? সো we have shifted from books to Genji, from Genji to coffee, from coffee to chicken fry. So এই দেখো 4টা লেভেলে। এইটারে যদি আমি ইতিহাস থেকে ধরি, যে হোমো সেপিয়েন্স যখন আসলো, হোমো সেপিয়েন্স এর পরের লেভেলটা কি আসছিল? হোমো লজিকাস, কারণ সে লজিক ইউজ করা শুরু করলো। তারপর হোমো টেকনোলজিকাস, যখন আমরা টেকনোলজি ইউজ করা শুরু করলাম, এখন আমরা হোমো হাইব্রিডিয়াসটা কেন? এই কারণে যে আমরা এখন টেকনোলজি আর আমাদের যে মেন্টাল অ্যাসপিরেশনস গুলি আছে সেগুলিকে কানেক্ট করি, রাইট? লজিক পরের কথা, অর্থাৎ টেকনোলজি আমাকে যে লজিকটা তৈরি করে দেয় সেই লজিকটাকে আমি বিশ্বাস করি। সুতরাং আমার ট্রাস্টের জায়গাটা কোথায়, আমার কনস্ট্রাকশন আইডিয়া কনস্ট্রাক্ট করার জায়গাগুলি কোথায়, সেখানে কিন্তু খুব বড়, যেমন তোমাদের মাইন্ডের একটা বড় জিনিস যেটা এই রাইট নাও 2.6 বিলিয়ন পিপল আর লকডাউন এট এ টাইম, রাইট? পৃথিবীতে আর কোনো ইতিহাসে কখনো হয়নি, মানে হিউম্যান ইতিহাসে আমার ধারণা এরকম কোনো কিছু হয়নি যে 2.6 বিলিয়ন পিপল এট এ টাইম এট দ্য হোম, রাইট? সেইখানে কি হচ্ছে? দুই রকমের, একটা বার্নআউটস হচ্ছে, আরেকটা হচ্ছে হলো স্ট্রেস রিলেটেড। আমি প্রায় বলি ইদানিং ডিভোর্সের সংখ্যা বেড়ে যেতেছে, কেউ বলতেছে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা বেড়ে যেতেছে। ভেরি ইন্টারেস্টিংলি আমি একটা নতুন থিওরি বলতেছিলাম, দিস ইজ এ জোক থিওরি, আমার মনে হয় মনসুর এটা থেকে একটা মিম বানাইতে পারে, সেটা হলো মুড়ি থিওরি। তো মুড়ি থিওরিটা কি? বেসিক্যালি আগে কিন্তু 70-এর দশকে 80-এর দশকে কিন্তু মানুষজন ঘরে বসে সবাই মিলে মুড়ি খেত, মুড়ি চা ইত্যাদি খেত, রাইট? দ্যাট টাইম হ্যাজ কাম ব্যাক। ইউ আর নাও সিটিং টুগেদার, রাইট? মানে না চাইলেও যে কারোর সাথে খাবো না অসুবিধা নেই, কিন্তু যাবি কোথায়, রাইট? সো দিস ইজ হোয়াট মুড়ি থিওরি ইজ অল অ্যাবাউট। সো মুড়ি থিওরির মধ্যে তুমি যদি চিন্তা করে দেখো যে WHO এর কিন্তু 2টা প্রটোকল আছে। একটা প্রটোকল হলো রিসেন্ট ট্রমাটিক এপিসোড প্রটোকল, দ্যাট ইজ আরকেপ, আরেকটা হলো তোমার গ্রুপ ট্রমাটিক এপিসোড প্রটোকল। আমরা কিন্তু 2টার মধ্যেই আছি। নাও হাউ আর উই গোইং টু ডিল উইথ ইট? I mean, how we are going to combine? এই মাত্র আমার সামনেই খোলা আছে mental health problems and social media exposure during COVID-19 outbreak,
রিসেন্ট স্টাডি, একদম রিসেন্ট স্টাডি 16 এপ্রিলে। এখানে দেখাচ্ছে, শেষে বলছে যে the finding shows there are high prevalence of mental health problems which positively associated with the frequently social media exposure. That's a study, and that has come out, right? তার মানে এই যে বললাম যে সকালবেলা যে মনের অবচেতনে মোবাইলে হাত চলে যাওয়া, তারপর দুনিয়ার সব প্রবলেমের সলিউশন মোবাইলে খোঁজা, দুনিয়ার সব প্রবলেমের সলিউশন হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, না, অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ এন্ড ফেসবুক ইজ মাচ মোর অ্যাবাউট, মানে আমার মতো লোকের এটা এক্সপেরিমেন্টাল ল্যাবরেটরি। সুতরাং আমি যখন চুল বাইতে ছবি দেখি এক্সপেরিয়েন্সে কি আসতেছে, যখন চুল খুলে দিই তাহলে আবার মাস্টারে কিভাবে দেখে, অর্থাৎ একটা মাস্টারে হাউ ডু ইউ কনস্ট্রাক্ট, রাইট? সো আমার জন্য যে কারণে আমি মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতোই বলতেছিলাম যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে যে লকডাউন ইজ দি ওয়ার্ল্ডস বিগেস্ট সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট, রাইট? ফেসবুক ইজ অলসো বিগেস্ট সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট। সুতরাং বই পড়ার কোনো বিকল্প নাই, বইয়ের থেকে ইজি কোনো কিছু নাই দুনিয়াতে। ইনফরমেশন, অ্যাকিউরেট ইনফরমেশনের কোনো ইয়ে নাই, এটা মনে রাখতে হবে যে কেউ অ্যাকিউরেট ইনফরমেশন ভলান্টারিলি দিবে না। সুতরাং উই হ্যাভ টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ওয়্যার পিপল ক্যান চুজ হুইচ ইনফরমেশন দে ওয়ান্ট টু ইউজ, and of course how they use that information, যে কারণে যাতে ফেক নিউজ, মিস ইনফরমেশন না হয়। মাঝে মাঝে দেখা যায় না যে অমুক তেল খাইলে, অমুক পানির বোতল খাইলে পরে সাথে সাথে গোমূত্র খাইলে পরে আমাদের কোভিড টোভিড কিছুই থাকবে না, তাই না? So that is also a part of your culture, so you have to also understand how to deal with that cultural perspective, right? আমি যদি কালকে সকালবেলা গিয়েই বলি যে আজকে থেকে এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, I'll be retaliated, but the very simple reason is this is part of the culture. So cultural movement, social movement, everything is together. সুতরাং community has to come in this process, schools has to come in process, যেমন মাহিন পড়া মানে PUP তে giving psychological attention to the people, but that has to be in the adolescent age, that has to be for the parents. আর প্যারেন্টস এর মধ্যে তো সারাক্ষণ ওইটাই থাকে যে ডাক্তার না হলে কোনো গতি নেই, মানে এক্স্যাক্টলি দ্য সেম থিং দ্যাট দি কর্পোরেট ওয়ার্ল্ড উড ইউজ ইন টার্মস অফ ফেয়ার এন্ড লাভলি। একই থিওরিতে অ্যাপ্লাই করতেছে, সাদা না হইলে পরে তোমার গতি নাই, সুতরাং তুমি ডাক্তার না হইলে পরে তোমার কোনো গতি নেই। সো দিস আর দি থিংস উই হ্যাভ টু বি ভেরি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইন ফিউচার। রাইট, এক্স্যাক্টলি। তো আরেকটা যেটা ব্যাপার যে ডেফিনেটলি বাবা মার পাশাপাশি এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে আমরা যে ছোটবেলায় স্কুলে ভর্তি হয়েছি, আমরা শারীরিক শিক্ষা নামের একটা সাবজেক্ট পড়তাম, যেখানে আমাদের পিটি শিখাইতো, ডাইনে তাকাও বামে তাকাও এগুলি শিখাইতো, বাট আমাদের ওই যে আসলে আমাদের ওই একদম ইনিশিয়াল স্টেজ থেকে এই মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুস গুলো আসলে আমাদের মধ্যে ইনজেক্ট করতে হবে অল্প অল্প আর কি, ডোজ বুঝে, বয়স অনুযায়ী, বয়স অনুপাতে ডোজ দিতে হবে, এবং আস্তে আস্তে যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি। আমি একটু মাহিনের কাছে ফেরত যাব। মাহিন, আপনি অনেকদিন ধরে এই সেক্টরে কাজ করছেন। আমাদের একটা টেন্ডেন্সি আমি দেখেছি যে পরিচিত মানুষ যারা আছে তারা অধিকাংশ সময় আসলে মেন্টাল হেলথ রিলেটেড যে প্রবলেম আছে এই প্রবলেমের স্টেজ গুলি বুঝতে পারে না, মানে আসলে কোন স্টেজে আমার হেল্প সিক করা উচিত বা কোন স্টেজে আমার কার কাছে হেল্প সিক করা উচিত। আমি কি আসলে আমার এই ধরেন আমার এনজাইটি আছে, এনজাইটির যে লেভেল, ওই লেভেল অনুযায়ী আমি আসলে সাইকোলজিস্টের কাছে যাব নাকি আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব, আমরা হয়তো এই বিষয়গুলো আসলে গুলিয়ে ফেলি। আপনি যদি আপনার এক্সপেরিয়েন্সের থেকে আমাদের সাথে এই ব্যাপারগুলো একটু শেয়ার করতেন। আচ্ছা, এই আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমি কিছু বিষয় নোট করছিলাম, যখন মনসুর ভাইয়ের কথা শুনছিলাম, শাহাব ভাইয়ের কথা শুনছিলাম, তো একটু আমি অ্যাড করতে চাই ওই জায়গাগুলো থেকে। যেমন সুইসাইডের কথাটা এসছে, এবং এই সুইসাইডের জায়গাটা কিন্তু সাংঘাতিক রকমের অ্যালার্মিং একটা জায়গা এখন। হ্যাঁ, এখন বলতে এই যে কোভিড-19 এর কথা আমি বলছি না, এর আগে পর্যন্ত কিন্তু এটা ছিল। আমি এই জাস্ট দুইটা এক্সপোজার যদি দেই, দুইটা সিনারিও যদি এক্সপ্লেন করি। কারণ হু যেটা বলেছে 29 থেকে 31 ইয়ার্স ওল্ড এর মধ্যে সুইসাইড হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কজ অফ ডেথ। আপনারা শুনলে হয়তো বা অবাক হয়ে যাবেন, সেকেন্ড লার্জেস্ট কজ অফ ডেথ অ্যামং দ্য ইয়াংস্টার্স যারা 29 থেকে 31 ইয়ার্স ওল্ড এর মধ্যে আছে তাদের মধ্যে। এবং এক্সপার্টরা যেটা বলছে এই কোভিড-19 এর পরে এই সুইসাইডের রেটটা আরো সাংঘাতিক রকমের বেড়ে যাবে। এখন এই জিনিসগুলা কেন হচ্ছে? এই যে স্টিগমার একটা জায়গায় এসে সোশ্যাল কনস্ট্রাক্ট, হ্যাঁ, নানা রকম নর্মস, এগুলা নিয়ে আমরা যখন বড় হচ্ছি আমরা কিন্তু এই জিনিসগুলা নিয়ে কথা বলছি না। এই যে আমি আমার আলোচনায় যখন শুরুতে মেন্টাল হেলথের ডেফিনেশন দিলাম, কিংবা এই যে ডেভেলপমেন্টের, হিউম্যান ডেভেলপমেন্টের কথা বললাম, ওই জায়গাগুলো থেকেও কিন্তু আমরা যদি পিক করি, দিস আর ভেরি মেইন স্ট্রিম। এবং এই যে আমাদের যে সাফারিং গুলা হয়, আমাদের যে ইমোশনস গুলা হয়, এগুলাকে যে আমরা ছোটবেলা থেকে
জানতে শিখি না, কমিউনিকেট করতে শিখি না, এটা কিন্তু অনেক বড় একটা বাধা। যেমন যেই মানুষটা সুইসাইড করছে সেই মানুষটা কি আসলে মারা যেতে চাইছে, নাকি সে তার কষ্টটাকে ভেন্টিলেট করতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না, বিয়ার করতে পারছে না? এই প্রশ্নটা কিন্তু আমাদের করতে হবে। সে কিন্তু অবশ্যই মারা যেতে চাইছে না, তার ভিতরে যে কষ্টটা হচ্ছে, সাফারিংটা হচ্ছে, সেটাকে সে আর বিয়ার করতে পারছে না, কমিউনিকেট করতে পারছে না, ল্যাঙ্গুয়েজ দিতে পারছে না, তখন সে ওই পর্যায়ে গিয়ে সে কিন্তু সুইসাইডটা করছে। তো এই জিনিসগুলা কিন্তু আমাদেরকে এখন থেকেই ভাঙতে হবে। ভাঙার জায়গাটা আমি বলবো যে যত না আমরা এটা কমিউনিটি লেভেলে করব, তার চেয়ে বেশি এটা যদি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে এটাকে নক করতে থাকি, পিচ করতে থাকি, তাহলে কিন্তু এটা আরো ইজি হবে আমাদের জন্য ব্রেক করা। জাস্ট ফর এক্সাম্পল, যে এটার মেন্টাল হেলথের যে ডেফিনেশনটা দিলাম, এটার অনুযায়ী কিন্তু এটার রেঞ্জটা কিন্তু বিশাল বড়। হ্যাঁ, এমন কোনো ব্যক্তি নাই যে তাকে আরো ট্রান্সলেট করতে না পারে। আমাদের কিন্তু ডেভেলপমেন্টের শেষ নাই। আমি হয়তো বা অনেক ভালো একটা পজিশনে চলে গেছি, ওইখান থেকেও যে আমি আরো ভালো জায়গায় যেতে পারবো না সেটা কিন্তু আমরা বলতে পারি না। এবং ওই জায়গাটা ধরে কিন্তু আমি আমার মেন্টাল হেলথ নিয়ে কাজ করতেই পারি। এটা কিন্তু শুধুমাত্র ডিসঅর্ডার কিংবা ইলনেস নিয়ে কাজ করে না, আমাদের গ্রোথ, আমাদের ওয়েলবিং, এই জায়গাটাও কিন্তু আমরা ইনক্লুড করে নিচ্ছি। সো এই জায়গাটাও আমাদেরকে মাথায় নিতে হবে। এবং আমরা যখন নিজেরা এই ধরনের সার্ভিস গুলো নিব, যে এখানে আমরা যারা আলোচনা করছি তারা যখন বলবো যে না আমি একজন সাইকোলজিস্টের কাছে গেছি, তখন কিন্তু এটা একটা এক্সাম্পল সেট করবে। হ্যাঁ, এবং তখন কিন্তু অন্য 10 জন ভাববে ওকে ফাইন, এটা তো মেইন স্ট্রিম, তাহলে তো আমি যেতে পারি। হ্যাঁ, তখন কিন্তু এই সাফারিং এর জায়গাগুলা, এই কমিউনিকেট করার জায়গাগুলা, তখন এগুলো আরো অনেক ইজি হয়ে যাবে। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে ডিফারেন্সটা কি, এই ডিফারেন্সের জায়গাগুলো যেটা আমি অলরেডি বললাম যে এটার আসপেক্টটা বড়। কিছু আছে ডিসঅর্ডার, কিছু আছে ইলনেস, কিছু আছে আমাদের আমাদের কোনো ডিসঅর্ডার কিংবা ইলনেস নিয়ে আমরা হয়তো বা আরো ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে চাচ্ছি। সো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এক এক সময় এক এক ধরনের প্রফেশনালদের কাছে যাব। যেমন আমরা যদি আমাদের মেন্টাল হেলথ বলি যে দুই ভাগে এটাকে ভাগ করা হয়েছে। একটাকে আমরা বলছি সাইকোটিক ডিসঅর্ডার, একটাকে আমরা বলছি নিউরোটিক ডিসঅর্ডার। নিউরোটিক ডিসঅর্ডারটা কি? নিউরোটিক ডিসঅর্ডারটা হচ্ছে যেখানে একটা মানুষের কোন ধরনের এই যে সোশ্যাল নর্মস এর যে জায়গাগুলা থেকে আমরা একটা মানুষকে বুলি করে কিংবা লুনাটিক বলে লেভেল করে দিচ্ছি, ওইরকম কোনো ট্রেট তার মধ্যে নাই, কোনো ধরনের হ্যালুসিনেশন, ডিলিউশন এই ধরনের কোনো কিছু হচ্ছে না। সে রিয়েলিটিতে পুরোপুরি সুন্দর করে রিয়েলিটির সাথে অ্যাডজাস্টেড, এবং তার হয়তোবা ওই হ্যালুসিনেশন ডিলিউশনের বাইরে গিয়ে সোশ্যাল যে জায়গাগুলো, হয়তোবা ফ্যামিলি রিলেশনশিপের একটা প্রবলেম হচ্ছে, ডে টু ডে লাইফের স্ট্রেস, সেটাকে নিতে পারছে না, এরকম যে ইউজুয়াল প্রবলেম গুলো হচ্ছে, সেটাকে আমরা বলছি নিউরোটিক ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। এবং এইটার রেঞ্জটাই কিন্তু বেশি, এইটার পপুলেশনটাই কিন্তু বেশি রাদার দেন সাইকোটিক ডিসঅর্ডার, যেটাকে আমরা বলছি স্কিজোফ্রেনিয়া, কিংবা একদম রিয়েলিটি থেকে যখন ডিস্টর্টেড হয়ে যাচ্ছে, নানা রকম ভ্রান্ত জিনিসপত্র দেখছে, সেটাকে আমরা বলছি যে সাইকোটিক ডিসঅর্ডারের মধ্যে পড়ছে। এটার পপুলেশনটা কিন্তু খুব কম। সো এই জায়গাগুলো, এই ইনফরমেশন গুলো আমরা যত বেশি ডেজিগনেট করব, তত কিন্তু আমরা ইজি গোয়িং হব এই সার্ভিস গুলো নেওয়ার ক্ষেত্রে। সো আমাদের এই প্রফেশনালস এর মধ্যে এখানে হিউজ রেঞ্জ অফ প্রফেশনালস কাজ করে। আমরা সাইকোলজিস্ট আছি, সাইকিয়াট্রিস্ট আছেন, সোশ্যাল ওয়ার্কাররা আছেন, হ্যাঁ, ডক্টররা আছেন, সবাই কিন্তু এখানে একসাথে কাজ করছে। এখন যদি আমি একটু ভাগ করি, সাইকিয়াট্রিস্টরা যেটা করেন বেসিক্যালি তারা মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট গুলা করেন। আমাদের এই যে নানা রকম ইমোশনস গুলো হয়, এগুলোর পেছনে নানা রকমের নিউরোট্রান্সমিটার, হরমোনস, এগুলা কিন্তু ডিপেন্ডেন্ট। হ্যাঁ, সো তারা যেটা করেন মেডিকেশনের মাধ্যমে এগুলাকে নিয়ন্ত্রণ করে, কমিয়ে বাড়িয়ে তারপর ওটার একটা ট্রিটমেন্ট করেন, তার মুডটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখেন। এটা হচ্ছে সাইকিয়াট্রিস্টদের কাজ। সাইকোলজিস্ট হিসেবে আমরা যেটা করি, আমাদের কাজটা হচ্ছে থট নিয়ে কাজ করা, থিঙ্কিং প্রসেসটা নিয়ে কাজ করা। হ্যাঁ, প্রত্যেকটা ইমোশনের পেছনে একটা চিন্তা কিন্তু জড়িত থাকে। এই যে এই বর্তমানে যে সিচুয়েশনটা, বারবারই আমাদের মনে হচ্ছে আমরা জানি না সামনে কি হবে,
এটা কিন্তু অনেক বড় একটা কোয়েশ্চেন, যেটা বারবার আমাদের মাথায় খেলছে এবং বারবার আমরা অনেক বেশি টেরিফাইড হয়ে যাচ্ছি। যতই আমরা ভাবছি যে সামনে কি হবে আমি তো জানি না, এবং এটার সাথে, এই ভাবনাটার সাথে সাথে আমার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা প্যানিক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এই থিঙ্কিং প্রসেসটা নিয়ে হচ্ছে আমরা যারা সাইকোলজিস্ট আছি তারা কাজ করি। কারণ আমাদের এই সাইকোলজিস্টের মধ্যেও কিন্তু আবার নানা রকমের ভাগ আছে। যেমন আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট, এছাড়াও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, এডুকেশনাল সাইকোলজিস্ট আছেন। সো এই টার্মের উপর ভিত্তি করেও কিন্তু আমরা জিনিসগুলোকে ভাগ করে ফেলি, যদিও অনেক কিছুই ওভারল্যাপ করে। এগুলোকে একদম যে আমি বাউন্ডারি সেট করে দিতে পারবো এরকম কিন্তু না, ওভারল্যাপ করে। যেমন আমরা যেটা করি, আমরা মোস্টলি সাইকো সোশ্যাল অ্যাসপেক্টে নিয়ে কাজ করি, রাদার দেন একদম ডিসঅর্ডার যেগুলা, সাইকোটিক ডিসঅর্ডার যেগুলা, ওগুলোর থেকে আমরা বেশি ফোকাস করি অন দ্য নিউরোটিক সাইড। যারা সাইকিয়াট্রিস্ট আছেন কিংবা যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, তাদের এরিনাটা হচ্ছে মেইনলি এই সাইকোটিক ডিসঅর্ডার গুলা নিয়ে কাজ করা, বাট নট লাইকলি যে তারা নিউরোটিক নিয়ে ডিল করে না। এখন সাইকিয়াট্রিস্টের কোন ক্ষেত্রে আমাদের একদম 100% লাগবে, যেমন হচ্ছে যখন একজন এমন একজন মানুষ আমাদের কাছে আসছে যে রিয়েলিটি থেকে ডিস্টর্টেড, সে বলতে পারছে না তার নাম কি, সে আজকে কত তারিখ বলতে পারছে না, সে নানা রকম ভ্রান্ত জিনিসপত্র দেখছে, তখন কিন্তু আমরা তাকে নিয়ে কাজ করতে পারবো না। তখন তার আগে মেডিকেশন লাগবে, সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে, সাইকিয়াট্রিস্ট তাকে যখন মেডিকেশন দিবে তখন সে একটা কাজ করার মতো, কমিউনিকেট করার মতো একটা লেভেলে আসবে, তারপর আমরা তাকে নিয়ে কাজ করব। এবং এই পপুলেশনটা কিন্তু খুব বড় না, এই পপুলেশনটা খুব ছোট, এবং এটা আমরা বেশি দেখি কেন, কারণ এইটাকেই আমরা অ্যাড্রেস করি। হ্যাঁ, যখন এই পর্যায়ে যাই তখনই কিন্তু আমরা এটাকে অ্যাড্রেস করি, তার আগে এটা কিন্তু একদিনে হয়ে যায় না, এটা কিন্তু ডে বাই ডে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কিন্তু ওই মানুষটা এই পর্যায়ে যাচ্ছে। কিন্তু ওই যে আগের সময়গুলোতে আমরা বসেছিলাম, স্টিগমার কথা ভেবে বসেছিলাম, যাইনি, তারপর যখন ওই পর্যায়ে যাচ্ছে তখন আমরা এটাকে অ্যাড্রেস করছি। সো মোটা দাগে যদি বলি যে দিস আর দ্য স্ট্রিমস। সো থ্যাংক ইউ সো মাচ মাহিন। খুব আমার মনে হয় যে আমরা আসলে বোঝাতে পেরেছি যারা আমাদের সাথে আছেন তাদেরকে। তো আমি আসলে আমার মনে হয় আমরা অনুষ্ঠানের শেষের পর্যায়ে এসেছি, তো আমি একটু মনসুর ভাইয়ের কাছে যাব। মনসুর ভাই, আপনি যদি কিছু আমাদের দর্শক যারা আছেন, আমাদের অডিয়েন্স, মাইন্ডলির কাজ এবং আমাদের অডিয়েন্সদেরকে যদি আপনি কিছু বলতে চান যে কিভাবে এই করোনার দিনগুলিতে কিভাবে তারা আসলে ভালো থাকতে পারে, মানসিক কথা বলছি না, তারা কিভাবে ভালো থাকতে পারে। থ্যাংক ইউ সাকিব। এগেন আমি আজকে যেভাবে জিনিসটা এই ইভেন্টটা দেখার চেষ্টা করছি, সেখানে হচ্ছে একজন আউটসাইডার বা একজন নিজে একজন সাফারার হিসেবে কিভাবে জিনিসটা দেখা যায়। ভালো থাকা খুবই কঠিন, কারণ কালকে বিকালের পরের থেকে টপ নিউজ ছিল আমার ফিডে হচ্ছে উবার 3.5 মিনিটে 3,500 মানুষকে ফায়ার করছে একটা জুম কলে। সো তো আমি নিজের ফ্রেন্ডের সাথে যোগ করতেছিলাম যে জুম কল আর অ্যাটেন্ড করবো না অফিসে। সো এরকম আর কি অবস্থা। সো এখানে আমি বুঝতে পারি যে কর্পোরেট ওয়ার্ল্ডে থাকলে বা যেখানেই থাকে, এভরিওয়ান ইজ স্ট্রেসড অ্যাবাউট দেয়ার মানে আনপ্রেডিক্টেবল ফিউচার, ইকোনমি কি হবে এন্ড এভরিথিং। সো এই ক্ষেত্রে তোমাদের মতো অর্গানাইজেশনের ডেফিনেটলি অনেক বড় রোল আছে। কিন্তু আরো যে জিনিসটা আমি আরেকবার এখানে বলতে চাই, যে এখানে কয়েকভাবে আসছে যে ন্যারেটিভ গুলো কিন্তু আমাদের তৈরি হয় আমাদের চারপাশে আমরা যা দেখি। সো ইন্টারেস্টিংলি হলিউডের এভরি সেকেন্ড ও থার্ড সিনেমা একটা সিন দেখা যায় যেখানে নায়ক বা নায়িকা একটা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলতেছে নিজের স্ট্রেস নিয়ে বা কিছু। এই সিনগুলো একদম কমন, একটা সিরিয়াল দেখতে বসলেই দেখা যায় যে আছে। ইভেন ইন্ডিয়ার মতো জায়গা, তাদের সবচেয়ে বড় নায়ক শাহরুখ খান, আই থিঙ্ক মেনি অফ আস সিন দ্যাট সিনেমা ডিয়ার জিন্দেগি, ওখানে কিন্তু একটা সাইকিয়াট্রিস্টের রোল প্লে করছে। বাট আমাদের দেশে যদি তাকাও, এখানে নাটক সিনেমা আমি এখন পর্যন্ত পাইনি যেখানে আমরা জাস্ট একটা নর্মালাইজ করছি। সো পপুলার কালচারে আমার মনে হয় যে তোমাদের মতো অর্গানাইজেশন বা আমাদের সবার যেটা উচিত, এটাকে নর্মালাইজ করা, যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, বা এটা এটা এটার সম্পর্কে ভাবা, ইভেন ভাবা যে আমার যে মেন্টাল হেলথ নিয়ে ভাবতে হবে, এই জিনিসটা নর্মালাইজ করাটা, মানে তোমার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এই অর্গানাইজেশনের প্রতি, অথবা এখানে যারা শুনছেন দেখছেন, বা ইভেন আমি নিজেও হয়তোবা নিজেও গিল্টি। সো যতটুকু পারি আমরা যেন জিনিসটাকে নর্মালাইজ করি, এটা নিয়ে ভাবি। আর এগেন করোনার সময় যেটা বললো বিশেষ করে শাহাব ভাই যেটা বললো যে মুড়ি থিওরি, সো মুড়ি থিওরির আরেকটা যেটা হয় যে মানে হ্যাপিনেস এর একটা বিগেস্ট সোর্স কিন্তু ওয়ার্ল্ডে
মানে রিলেশন মানে মিনিংফুল রিলেশনশিপ। So maybe it's a time we can reinvent those meaningful relationship in our home and family. So ওইটা থেকে হয়তোবা অনেকটা হ্যাপিনেস বা স্ট্রেস ম্যানেজমেন্টের একটা সলিউশন আমরা পেতেই পারি। মানে আগের দিন আমরা মুড়িটা তো মুড়ি খাওয়া ইজ a happy moment, right? সাব ভাই। So let's recreate this happy moments in our family. Iftari is a great occasion, I think. সবাই মিলে একটা আনন্দ বা হাসির মাধ্যমে সময়টা কাটানো, সেইটাই। সো আমি তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে যতটা পারো এটাকে নর্মালাইজ করো আমাদের পপুলার কালচারে মানুষের মধ্যে, এবং আমরা সবাই যখন এটা নিয়ে কথা বলতে শুরু করব ইন ট্রু সেন্স আসলে চেঞ্জটা আসবে। অল দ্য বেস্ট, এটাই আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ মনসুর ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ ইনসাইট গুলো এত সুন্দরভাবে সহজভাবে বলার জন্য। আমরা ডেফিনেটলি মাইন্ডলির পক্ষ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যতটা সম্ভব এই জিনিসটাকে স্বাভাবিক একটা অবস্থায় নিয়ে আসার জন্য। এবং এইটা আসলে আমরা একা তো পারবো না, আমরা হয়তো ইনিশিয়েটিভটা নিতে পারবো, কিন্তু এখানে আসলে পাবলিক, প্রাইভেট বা এনজিও বা আপনারা যারা ইন্ডিভিজুয়াল লেভেলে আছেন, আপনাদের সবার হেল্প আমাদের দরকার, সবার সাপোর্ট বা কোলাবোরেশনের মাধ্যমে আসলে, যেহেতু দিস ইজ আ ভেরি লং এন্ড কমপ্লেক্স প্রসেস দিস মেন্টাল হেলথ ইস্যু, সো আমাদের এইটাকে আসলে কোলাবোরেশন ছাড়া আসলে আমরা আসলে এটা একদিনে বা খুব দ্রুত সময়ের মধ্যে এটা সলভ করা সম্ভব না। আমি একটু সাহাব ভাইয়ের কাছে যাব। সাহাব ভাই, খুব ছোট করে, আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার এন্ড নোট হিসেবে আপনি। আমি তো মাস্টার মানুষ, আমি তো অল্প বলতে পারি না। বাই ট্রেনিং মাই হ্যাবিট। তো অনলাইন ওই জায়গা থেকে একটা কথা নেই, সেটা হলো যে মানে এই হায়ার ফায়ার এগুলি চলতে থাকবে। এটা ইকোনমিতে সারা জীবনই ছিল, 2007-08-এর গ্লোবাল রিসেশনেও ছিল, 2014-15-তে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কর্পোরেট ওয়ার্ল্ড এটা সেটা করতেই থাকবে। সো এইটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। The very simple reason is আজকে যার চাকরি নাই যে কালকে তার চাকরি হবে না, that's a wrong idea, right? Because economy এমন একটা জিনিস, মানে it is such an organic issue, যে তার যখন যেটা নেসেসিটি হবে সে সেটা তৈরি করে নেবে। ওটা সারপ্লাস করলে সে সারপ্লাসটা ফেলে দিবে, আন্ডার ইউটিলাইজ থাকলে পরে সে তৈরি করে নেবে। সুতরাং ইকোনমির কাজ হলো এটা। সুতরাং মানুষের এটা নিয়ে যত ওই যে যেটা প্রথমেই বললাম যে কোয়ালিটি ইনফরমেশন থাকাটা অত্যন্ত জরুরি। কালকে সকালে আমার চাকরি নাই মানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবার কোনো কারণ নাই, বিকজ ইকোনমি ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, এংজাইটি ওয়ার্কস লাইক দ্যাট, রাইট? সোশ্যাল স্টিগমা ওয়ার্কস লাইক দ্যাট। সুতরাং সবাই মিলে বলবে যে হায় হায় চাকরি নেই, কালকে কি হবে, রাইট? যে কারণে আমি সবসময় বলি যে একটা মিনিমালিস্ট লাইফের দিকে যাও। মিনিমালিস্ট লাইফ কিন্তু এই করোনা ভাইরাস শিখিয়ে দিয়েছে, কারণ সিম্পল, এই এত দামি দামি কোনো কিছু যাবে আসবে না। মানে প্রাডার ডেথ ব্যাগ দিয়ে তো কোনো লাভ হবে না, তাই না? ওই প্রাডার একটা অ্যাড হলো না যে মারা গেল, তারপরে তাদের জন্য প্রাডা থেকে একটা ব্যাগ আসছে, সেটাতে করে মানে ও বেচারের কি লাভ হলো এটা আমি বুঝলাম, রাইট? বাট দ্য পয়েন্ট ইজ you will be burned. When you're dead, you're decomposed, and you believe, and then you go to heaven, whichever way you want to perceive it. সুতরাং পিপলের মাইন্ড সাইকোলজিতে এই বিষয়গুলি নিয়ে আসা খুবই দরকার। এই যে যেমন এখনই কিন্তু আমরা অনেক কিছু আলাপ আলোচনা করলাম, এর মধ্যে আমরা আলোচনা করলাম যে মেন্টাল হেলথের সাথে সাইকোলজি কি রিলেশনশিপ, social problem and relationship. We have discussed about politics, we have discussed about institutions, and all with documented research and everything. Nobody has spoken out of their pocket, তাই না? ইভেন এই কথা বলতে বলতে যেরকম যে আমি আবার এখানে আপডেটও পাচ্ছিলাম যে করোনায় মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কতটুকু মানে ক্ষতির কথা বলছে, যে জিডিপি তে 6.7 to 8%। আবার এইদিকে আমি কিন্তু এটাও করছি এখনো রাতে ভাত খান না রোজিনা। So that is also an important news to me, because উনি না খেয়ে কেমনে করে ভালো আছে, right? So you have to make a balance between the life of Rosina and Asian Development Bank. You have to make a life between your political sense and the personal life. You have to make a life between your corporate or whatever life you have and whatever personal life you have. সুতরাং মুড়ি খান কোনো প্রবলেম নাই, রোজিনা কি করলো না করলো কোনো প্রবলেম নাই, নাইলা নাইম পান্ডা কি ফুড পান্ডার অ্যাডভার্টাইজমেন্ট করলো কি করলো না, these are all part of life, and you have to be accommodated of all these things. Then only you will always be happy and chilled out. সুতরাং করোনা হলে কোথায় যাব কি যাব ওটা পরের কথা, আগে আপনার যদি করোনা না হয় সেটার ব্যবস্থা করেন। সেটা হলো হাত ধর, ঘরের ভিতরে থাকেন। গতকালকেও দেখলাম মোটরসাইকেলে দুইজন বাকবাকুম করে ঘুরে বেড়াচ্ছে, আমি থামায় জিজ্ঞেস করলাম যে মানে এই ভালোবাসা কি থাকবে সারা জীবন? হ্যাঁ, তো এখন কথা হলো যে মানে একজনের, এভাবেও বললাম যে যদি একজনের করোনা হয় তাহলে কি আপনি যাবেন দাফন করতে? তো অ্যান্সার কিন্তু নীল। সো সামটাইমস ইউ হ্যাভ টু ব্লো দ্য হুইসেল ব্লোয়ারের কাজ করাও দরকার আছে, মাইন্ডলির হুইসেল ব্লোয়ারের কাজ করাও খুব জরুরি দরকার আছে।
সুতরাং সবসময় যে রোজিনা ভাত খান না সেটা ছাড়াও আমাদের জীবনে মানে বাকি যে ইস্যুগুলি আছে সেগুলিতে অনেক ক্ষেত্রে ভেরি হার্ড ডিসিশনস, পেইনফুল ডিসিশনস, বাট উই হ্যাভ টু টেক। থ্যাংক ইউ সো মাচ শাহাব ভাই, থ্যাংক ইউ সো মাচ আসলে সবাইকে যারা আসলে আমাদেরকে সময় দিয়েছেন আজকে। এবং আমি আসলে যে প্ল্যান করে বা যে এক্সপেকটেশন ছিল, আমি শিওর আসলে মাইন্ডলির পার্সপেক্টিভ থেকে আমার আসলে সেই এক্সপেকটেশনের থেকে অনেক বেশি পেয়েছি আপনাদের কাছ থেকে। এবং আমি শিওর যারা আমাদের দর্শক আছেন, যারা আমাদের সাথে দেখেছেন, আমি শিওর যে আমরা কোনো না কোনো ভাবে তাদেরকে আমাদের যে আলোচনা হয়েছে, আলোচনার মাধ্যমে কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি খুব সহজভাবে, এবং কিছু না কিছু কাজে লাগবে এগুলো। তো অনেকেই আমাদের সাথে কমেন্ট করেছেন, আমাদের এখানে যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আমার সাথে এই প্রোগ্রামটি দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, উইল ট্রাই টু কন্টিনিউ দিস ফেসবুক লাইভ সেশন ডিউরিং দিস লকডাউন ইভেন আফটারওয়ার্ডস। তো ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমাদের যোগাযোগ থাকবে, দেখা হবে। আর মাইন্ডলির তরফ থেকে সবার জন্য অনেক শুভকামনা, আমাদের দর্শকদের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।